যিনি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে লালন করেন এবং জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যেতে চান, যার আদর্শের মধ্যে জনগণের কল্যাণের চিন্তা এবং চেতনা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে সংযুক্ত আছেন আমাদের অত্যন্ত প্রিয় জাতীয় পার্টির সকলের শ্রদ্ধাভাজন নেতৃত্ব জনাব মুস্তফা আল মাহমুদ, যিনি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব মুস্তফা আল মাহমুদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ তিতাস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে এই সম্ভাবনাময় জাতীয় পার্টির প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি দেশবাসী এবং পল্লীবন্ধু আদর্শের সৈনিক সবাই ভালো আছেন। আমি দেশবাসীকে এবং বিশেষ করে পল্লীবন্ধুর সৈনিককে আমার শুভেচ্ছা এবং সালাম। ধন্যবাদ জনাব মাহমুদ। আপনার কাছে জানতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, রাজনীতি হাঁটি হাঁটি পা পা করে আজকে আপনি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। নিশ্চয়ই স্থানীয়ভাবে অনেকগুলো দায়িত্বে আপনি রয়েছেন এবং স্থানীয় সফলতার কারণেই কেন্দ্রীয় কমিটিতে এত বড় একটি দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান হিসেবে। আজকে নাগরিক মাহমুদ সাহেব থেকে নেতা মাহমুদ সাহেব হওয়ার যে পিছনের গল্প, সেটি একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই। ধন্যবাদ। আসলে আমি যেভাবে বিষয়টাকে চিন্তা করি সেটা একটু আমার মনে হয় অন্যদের মতো নাও হতে পারে। প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার বদ্ধমূল ধারণা হচ্ছে যে একজন মানুষ যখন তার ব্যক্তিগত জীবনে সফলতা নিয়ে আসে বা আসতে চায় এবং তার সেক্ষেত্রে ধরেন শিক্ষার ক্ষেত্রে হতে পারে, তার অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, তার সামাজিক ভিত্তির ক্ষেত্রে হতে পারে, তার জ্ঞানের ক্ষেত্রে হতে পারে, এই সবগুলোর পিছনেই আসলে মানুষের উচিত হলো সেটাকে, সেই অবস্থানটাকে মানুষের মাধ্যমে মাঝে শেয়ার করা এবং ডেলিভারি করা। আমি ছোটবেলা থেকেই খুব কষ্ট করে বড় হয়েছি, বিশেষ করে শিক্ষা জীবন এবং পরবর্তী সময় কর্মজীবনও। সেক্ষেত্রে আমাদের যে সবচেয়ে যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যে সেটা ত্যাগের মাধ্যমে কিন্তু আমি আমার অবস্থানকে একটু হলেও সমুন্নত করতে পেরেছি। এই প্রেক্ষাপটকে সামনে রেখেই এক সময় মনে হয়েছে যে আসলে আমি যতটুকু শিখেছি বা জেনেছি বা যতটুকু আমার অবস্থান তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে আমার সবচেয়ে প্রথম দায়িত্ব হচ্ছে যে এটা আমার পরিবারের মধ্যে, আমার প্রতিবেশীর মাধ্যমে, আমার এলাকার মানুষের মাধ্যমে এবং আমাদের যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের মাঝে এটা ভাগাভাগি করে নেওয়া, শেয়ার করে নেওয়া। সে প্রেক্ষাপটে আমি দীর্ঘদিন থেকে বলতে পারেন ছোটবেলা থেকেই আমার কার্যক্রমগুলো ছিল হচ্ছে গণমুখী। আমি ডে ওয়ান থেকে স্কুল লাইফ থেকেই বলতে পারেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং লোকাল সংস্থা থেকে চেষ্টা করেছি একজন মানুষের টিউবওয়েল বিতরণ করার জন্য, কারো কাছ থেকে একটা গরিব মানুষের উপকার করার জন্য, একজন রোগী থাকলে তার চিকিৎসা করার জন্য চেষ্টা করেছি এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে বিভিন্নভাবে কর্মক্ষমতা দেওয়ার জন্য, কর্ম সংস্থান করার জন্য ব্যবস্থা করেছি। এটাই আসলে আমার দীর্ঘ প্রায় 30 বছরের অর্জনই আজকে কিন্তু আমার এই পজিশন আমি মনে করি। এবং আপনি জানেন, জেনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আমার নির্বাচনী এলাকা জামালপুর 2 ইসলামপুর আসনের আপামর জনসাধারণ সকলেই আমার মনে হয় যে অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব হিসেবে তারা আমাকেই বেছে নিয়েছে এবং গত নির্বাচনে তারা সেটা দেখিয়েছে। কিন্তু জনাব মাহমুদ, আমরা জানতে চাই যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের সাথে আপনার একটি হৃদ্রতাপূর্ণ সম্পর্ক ছিল এবং সে আপনাকে অত্যন্ত স্নেহ করতেন। তো তার সাথে চলবার সময় কিছু স্মৃতি আছে যা হয়তো এখনো আপনাকে আন্দোলিত করে, উৎসাহিত করে, আবার কিছু স্মৃতি থাকতে পারে যা আপনার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় বা অনেক কাঁদায়। এরকম একটি স্মৃতি আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমত হলো যে স্মৃতি এত বেশি আছে, আসলে এই অল্প সময়ে স্যারের সাথে কোনো স্মৃতি আমি বলে শেষ করতে পারবো না। যদিও আমার সাথে স্যারের সম্পর্কটা খুব বেশি লম্বা সময়ের জন্য না, অ্যারাউন্ড আমার মনে হয় যে 3-3.5 বছর 4 বছরের সম্পর্ক। এই সময়টাই আমার খুব গভীর সম্পর্ক ছিল স্যারের সাথে
এবং এর আগে আমি হয়তো চিনতাম, তার সাথে হয়তো ওই আমরা গলফ খেলি, যেহেতু গলফ ক্লাবে মাঝে মাঝে সালাম বিনিময় হতো, সেটা আরো 20 বছর আগে থেকেই। কিন্তু আমার সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল 3 থেকে 3.5 বছর। কিন্তু এই সময়টা ছিল আসলে এত ইতিহাস সমৃদ্ধ, এটা আসলে আমি আজকে এই অল্প সময়ের মধ্যে বলে শেষ করতে পারবো না। তবে তার মধ্যে 2-1টি বিষয় আমি বলতে চাই আর কি, সেটা হলো যে আসলে স্যারকে আমি ভালোবেসেছি, এটা আসলে যে কারণটা তার, যেটা আমাকে আন্দোলিত করেছে, উদ্বেলিত করে উৎসাহ দিয়েছে, যে স্যার বেসিক্যালি একজন একজন মানুষ ছিলেন না, শুধু একজন অসাধারণ মানুষ ছিলেন। এই অসাধারণতার মধ্যে যেটা তার বেশি ছিল, উনি মানুষকে ভালোবাসতেন, সেটা হৃদয় দিয়ে ভালোবাসতেন। আর দ্বিতীয় নম্বর যে বিষয় ছিল সেটা হলো যে উনি কখনোই কঠোর ছিলেন না, অত্যন্ত কোমল হৃদয়ের একজন মানুষ ছিলেন। যেটা আসলে আমি সারা বাংলাদেশের মানুষ কিন্তু আজকে তাকে নিয়ে স্টাডি করে, পল্লী বন্ধুকে গবেষণা করে, শুধু এবং নতুন প্রজন্ম বিশ্বাস করবেন না, তাকে ইন্টারনেটে ঘেটে ঘেটে বের করে যে হোয়াট ইজ এরশাদ, হাউ ইজ মানে টাইমিং, আই মিন লিডারশিপ, হোয়াট ইজ হিজ আপনার পার্সোনালিটি, এসব কিন্তু তার আজকে কিন্তু ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, তারা কিন্তু ইন্টারনেটে ঘেটে ঘেটে তাকে নিয়ে স্টাডি করা শুরু করে দিয়েছে। এবং এর মূল ভিত্তিটা হচ্ছে যে তার যে ব্যক্তিত্ব ছিল, এটা অতুলনীয় ব্যক্তিত্ব তার ছিল। আমি একটা ছোট্ট ঘটনার কথা আমি শেয়ার করি, বলি আপনাকে, যে স্যার আমাকে যখন প্রথম আমার তার একটা, আমি বেসিক্যালি তার সাথে পরিচয় হলো একজন অ্যাম্বাসেডরের মাধ্যমে। উনি আমার সম্পর্কে জানতেন যে আমি আসলে নির্বাচনে যেতে চাই এবং আমি জনগণের সাথে থাকতে চাই, মানুষের পার্লামেন্টে গিয়ে কথা বলতে চাই, কাজ করতে চাই, একজন অ্যাম্বাসেডর জানতেন, আমি তার নাম এখন বলছি না। তো উনি স্যারের সাথে আলাপ প্রসঙ্গে বলেছিলেন যে একটা ছেলে আপনার সাথে কাজ করতে চায়, আগ্রহ আছে, এবং হি ইজ ভেরি মাচ কেপেবল অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ কোয়াইট মানে কনফিডেন্ট টু উইন দ্য ইলেকশন। এটা অ্যারাউন্ড 2016 আর 17 এর দিকে কোনো এক সময়। পরে আমাকে তার পরের দিন সকালে ফোন করলেন, ফোন করে বললেন যে আমি প্রেসিডেন্ট এরশাদ বলছি। আমি তো ইমিডিয়েটলি পরে বুঝতে পেরেছি যে স্যার বলছেন। আমি বললাম স্যার, হ্যাঁ আমি স্যার মুস্তফা মাহমুদ। তুমি কি মুস্তফা? ইয়েস আমি মুস্তফা। পরে আমি তার সাথে মিটিং করার পরে এই সময়ের মধ্যে আমি ওনাকে পৌঁছানো পর্যন্ত আমাকে 4-5 বার ফোন করে বলছে, তুমি কি এসে পৌঁছেছ? উনি হি ওয়াজ ওয়েটিং। এটা আমাকে খুবই ইন্সপায়ার করে। এরপরে আরেকটা ঘটনা, পাশাপাশি 2-1 দিন পরেই কোনো একটা প্রসঙ্গ নিয়ে স্যারের সাথে বাসায় গল্প করতেছিলাম। উনি এভাবে বলতেছিলেন, মুস্তফা আমি জানি না যে আমার ভাগ্যটা কেমন, যে তোমার সাথে আমার অনেক আগে পরিচয় হওয়া দরকার ছিল। এই জিনিসটা আমাকে খুব বেশি ইন্সপায়ার করে, যে স্যার এইভাবে এত বড় মানের মানুষ, বড় মাপের মানুষ, উনি এইভাবে চিন্তা করেন যখন। এরকম আসলে অসংখ্য ঘটনা স্যারের সাথে। এবং সর্বশেষ যেটা ঘটনা আমার জানা মতে, উনি হয়তো ওনার জীবদ্দশায় সর্বশেষ যে জনসভাটাই করেছেন সেটা আমার জামালপুর ইসলামপুর, আমার নির্বাচন এলাকায়, এবং এটা আমার বাড়ির পাশে। তো ওই জনসভায় উনি আসলে খুবই অসুস্থ ছিলেন। তো আমি ওই একবারই শুধু ওনাকে বলেছিলাম উনি আমি যাব, অথচ ওনাকে হসপিটালে যাওয়ার কথা ছিল সেই দিন, অনেকেই না করেছে, কিন্তু উনি এই শেষের জীবনের শেষ প্রান্তে এসে কারো কথা কিন্তু উনি মানেন নাই, কষ্ট করে কিন্তু আমার এলাকায় গিয়েছেন। এই জিনিসগুলো আসলে আমি খুবই কি বলবো, আমার আসলে সিনসিয়ারিটি যে বিষয়টি, যে আপনি তার কাছে যাচ্ছেন, সে বারবার আপনাকে খোঁজ নিচ্ছে, আপনি রাস্তায় কত দূরে ঠিক মতো পৌঁছছেন কিনা, এবং সে অসুস্থ, তাকে যেতে নিষেধ করেছে, তারপরেও আপনাকে যেহেতু কথা দিয়েছে আপনাকে মূল্যায়ন করার জন্য, আপনার এলাকার মানুষের কাছে আপনার সম্মান বজায় রাখবার জন্য, কিন্তু তিনি অসুস্থতাকে মারিয়েও আপনার ওখানে গেছে। এই যে কর্মীর প্রতি কমিটমেন্ট এবং ভালোবাসা, একটা নেতার কাছে কর্মীর এর চেয়ে বেশি বড় কিছু চাওয়ার থাকে না। আপনি জানেন তিতাস ভাই, বিশ্বাস করবেন, আমি জানি না আজকে নতুন প্রজন্ম কিভাবে চিন্তা করবে না করবে জানি না, যে একজন নেতার, একজন নেতৃত্বে, একজন দেশ চালকের যে ধরনের গুণাবলীগুলো থাকা দরকার, আমার মনে হয় যে পৃথিবীর অনেক নেতাদের চেয়ে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদের সাথে বেশি ছিলেন। এবং বিশেষ করে যে জিনিসটা আমাকে উদ্বেলিত করেছে, আমি উৎসাহিত হয়েছে এবং আমি কাজ করার আগ্রহ দেখেছি, সেটা হচ্ছে উনি অত্যন্ত দূরদর্শী ছিলেন। একটা রাষ্ট্রকে কিভাবে গড়তে হবে, একটা শাসন ব্যবস্থাকে কিভাবে উনি এগিয়ে নিতে হবে। এবং আপনি জানেন না, এই 9 বছর শাসন আমলে
উনি কিন্তু হাজারো সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটা কিন্তু দুই একটা সিদ্ধান্ত না, যে সিদ্ধান্তগুলো ছিল সম্পূর্ণ নতুন। কিন্তু মানে আপনি মন্ত্রণালয়গুলোকে অনেকগুলো মন্ত্রণালয় কমিয়ে অল্প মন্ত্রণালয় নিয়ে এসছেন, অনেকগুলো প্রশাসনিক ব্যবস্থা করেছেন, 64টা ডিস্ট্রিক্ট করেছেন, উপজেলা ব্যবস্থা করেছেন, আপনি হাজারো সিদ্ধান্ত গ্রহণ করেছেন, নতুন অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেছেন, আপনি মানুষের স্বাস্থ্য সেবাকে দূর করে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। মানে অসংখ্য, বিশেষ করে আপনি জানেন যে এই সারা বাংলাদেশে উপজেলা লেভেলে হয়তো বা স্যারের সময় একটি পাকা রাস্তাও কোথাও ছিল না। উনি এই যে প্রায় 460টা সেই সময় ছিল, এই প্রত্যেকটা উপজেলার সাথে উনি কানেক্টিভিটি বিল্ড আপ করেছেন। এরকম অসংখ্য হাজারো এই যে দূরদর্শিতা, সাহসিকতা, সংস্কারক একজন, এটা বাংলাদেশে বিরল। এবং আমি জানি না পৃথিবীতে কজন আছে, পৃথিবীতে কজন। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে স্যারের ছোঁয়া বাংলাদেশের 64টি জেলার প্রত্যেকটি প্রান্তরে প্রান্তরে রয়েছে। তো আপনার জেলা জামালপুর, এই জামালপুরের উন্নয়নে এরশাদ সাহেবের ভূমিকা কি কি ছিল বা তিনি কি কি করেছেন উল্লেখযোগ্য? অসংখ্য কাজ করেছেন জামালপুরে, সেক্ষেত্রে তো নিঃসন্দেহে আমরা বলতে পারি। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের ওই সময় আমাদের জামালপুরে উনি মন্ত্রীও বানিয়েছিলেন আমাদের সাত্তার সাহেবকে, এবং ওই সময় জামালপুরে রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল। অনেকগুলো তারা উপজেলা লেভেলে রাস্তাগুলো করেছেন, উপজেলা প্রশাসন তৈরি করেছেন, বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণের প্রয়োজনে বাঁধের যে সমস্ত কাজগুলো উনি করেছেন। মানে আপনার এরপর সবচেয়ে আমাদের জামালপুর সবচেয়ে বড় চাহিদা যেটা ছিল, যেটা অকল্পনীয় বলতে পারেন, যে আমরা আসলে ট্রেন নির্ভর আমাদের যাতায়াত, আমরা ট্রেনে যাতায়াত করা অভ্যস্ত। সেক্ষেত্রে ওই সময়ই 1986-এ উনি কিন্তু আন্তনগর এই ইন্টারসিটি ট্রেন কিন্তু দিয়ে আমাদের পুরো জামালপুরবাসীকে কিন্তু ধন্য করেছিলেন। এরকম কিন্তু অসংখ্য যে ট্রেনগুলোর নাম আপনারা জানেন যে এগুলো উত্তরবঙ্গের সাথে কানেক্টেড ছিল, যে তিস্তা, পদ্মা, যমুনা, এসব ট্রেনগুলোর নাম ছিল আর কি, এখনো ওই ট্রেনগুলো আছে। এসব এরকম মানে আপনার অবিশ্বাস্য নতুনত্ব করেছেন। অবশ্যই বলে মনে হচ্ছে জেলা তো জামালপুর উনি দিয়েছেন, সব জেলায় তো তার হাতেই দেওয়া। বলতে পারি যে জামালপুরের জনক হলো পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। না, অবশ্যই এটা তো বলতেই পারি। বাংলাদেশের জনক যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা বলতেই পারি জামালপুরের জনক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। তো আমাদের জামালপুরে আর কি উন্নয়ন আছে স্যার? জি, আমাদের জামালপুরে আর কি কি উন্নয়নের ছোঁয়া আছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের? আমি বললাম যে আপামর ওই সময়কার আসলে তো একটা মহকুমা থেকে ডিস্ট্রিক্ট হয়েছে, তো আপনার ওই কাছাকাছি, এবং ওখান থেকে আপনি আমাদের জামালপুর একসময় শেরপুরের সাথে একসাথে ছিল, ওখান থেকে শেরপুর ভাগ করে শেরপুরকে ডিস্ট্রিক্ট স্যার করেছেন। এবং ওই সময় তো আপনার আমি বললাম যে বিশেষ করে এই যে ইনফ্রাস্ট্রাকচারে আপনার এই যোগাযোগের ব্যবস্থার জন্য একটা অবিস্মরণীয় কিন্তু পরিবর্তন উনি স্পেশালি নিয়ে আসছেন। এবং বিশেষ করে ধরেন বলেন। হ্যাঁ জনাব মাহবুব, আমরা জানি যে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব জিএম কাদের, তিনি কিন্তু একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে গোটা বাংলাদেশের সমাদৃত, এবং সকলেই জানে যে তিনি অত্যন্ত সৎ এবং যোগ্য একজন মানুষ। তিনি যে কয়টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন সেখানে কোনো দুর্নীতির ছোঁয়া ছিল না, তিনি সফলতার সাথে সেই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালন করেছেন। এখন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আপনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদেরের কাছে আপনার প্রত্যাশা কি? আপনার শুনে খুশি হবেন যে আমি আজকে স্যারের সাথে জিএম কাদের সাথে কথা বলেছি। আমার সৌভাগ্য হয়েছিল ওনার বাসায় গিয়ে আজকে সাক্ষাৎ করার। আসলে এক্ষেত্রে আসলে সবচেয়ে বড় যে জিনিসটা বলবো যে সেটা যে পল্লীবন্ধু হোসেন এরশাদ পার্টিটিকে যেভাবে দিয়ে গেছেন, এই 30 বছর ক্ষমতার বাইরে থেকে একটা পার্টিকে উনি কিন্তু ধরে রেখেছিলেন। বাট আমি এক কথাই বলতে পারি যে অত্যন্ত সুযোগ্য, অত্যন্ত বিশ্বস্ত এবং অত্যন্ত রিলায়েবল একজন সহচর, একজন এই পার্টিকে ধরে রাখার জন্য এই যে স্যার কিন্তু স্যার জীবদ্দশায় আরেকটা অত্যন্ত সাহসিক বলতে পারেন এবং দূরদর্শী একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে জিএম কাদেরকে চেয়ারম্যান বানিয়ে, এবং জিএম কাদের তার পরিচ্ছন্নতা দিয়ে আজকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে মহল্লায় তার কিন্তু অবস্থান উনি অলরেডি মানুষের অন্তরে ঢুকে গেছেন। এটা কিন্তু নির্দ্বিধায় আমরা বলতে পারি জিএম কাদের ব্যাপারে বাংলার মানুষের একটি শব্দও নাই
যে তার এই দীর্ঘ জীবনের একটা নেগেটিভ কোনো কথা। অতএব আমরা এই প্রেক্ষাপটে আমরা যারা পল্লীবন্ধুর সৈনিক, পল্লীবন্ধুর আদর্শে বিশ্বাসী, তারা আসলে আমরা অনুপ্রাণিত, আমরা অভিভূত এবং আমরা তার নেতৃত্বে অবিচল এবং আশ্বস্ত এবং বিশ্বস্ত। এই নেতৃত্ব ইনশাল্লাহ আগামী দিনে পল্লীবন্ধুর অসম্পূর্ণ কাজগুলোকে জিএম কাদের অবশ্যই পূর্ণ করতে সক্ষম হবেন। এই দৃঢ়তা আমার আছে। আমি মনে করি জাতীয় পার্টির সারা বাংলাদেশের সকল নেতাকর্মী আছে এবং এই দেশবাসীর আছে। এই দেশবাসী ইতিমধ্যে তার উপর আস্থা রেখেছেন আগামী দিনে তার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জন্য। আমরা এখন শুধু সময়ের অপেক্ষা যে আমাদের পার্টিতে পার্টি চেয়ারম্যানের পরেও 7 জন কো চেয়ারম্যান রয়েছে, যেমন রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিস সহ আরো যারা দায়িত্বে আছেন। তো তাদের কাছেও তো আমাদের কর্মীদের অনেক প্রত্যাশা রয়েছে, তাদের ভূমিকা কি হওয়া উচিত? আপনি দেখুন যে আসলে এই পুরো টিমটাই যারা আমরা জাতীয় পার্টির সাথে আছি, আসলে আমি তো পরিষ্কারভাবে বলতে, আমি নিজেও বা আপনিও হয়তো বা সকলে কিন্তু আমরা পল্লীবন্ধুর হাতে গড়া কিন্তু কর্মী। আমরা এক্ষেত্রে কোনো সন্দেহ নাই। তো যেহেতু জিএম কাদের তারই ছোট ভাই, স্নেহের ছোট ভাই, আদরের ছোট ভাই, এবং উনি দায়িত্ব নিয়েছেন, তো যারা স্যারের সাথে রাজনীতি করেছেন, তো এরপরে কাদের ভাইয়ের সাথে এই যে সমন্বয়টা একটু সময় লেগে গেল, আমরা হয়তো 1 বছর সময় দেখলাম। এখন কিন্তু ইতিমধ্যে কিন্তু তার নেতৃত্বে কিন্তু সবাই আশ্বস্ত হয়েছে। এটা আমি কিন্তু অন্যান্য কো চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেত্রীর মধ্যে আমি দেখতে পাচ্ছি। এটা একটু হয়তো সময় লেগে গেল, কিন্তু আমরা খুব শীঘ্রই এই জিনিসটা দেখতে পাবো যে জিএম কাদের হাতকে তারা আরো শক্তিশালী করার জন্য প্রত্যেকটা কো চেয়ারম্যান সহ এবং আমাদের প্রেসিডেন্ট মেম্বাররা সহ তারা এগিয়ে আসবে এবং জাতীয় পার্টির আগামী দিনের এই ক্ষমতার জন্য যে আমরা মানে গ্রহণের মাধ্যমে এই দেশবাসীকে একটা পল্লীবন্ধুর যে আদর্শের একটা রাষ্ট্র আমরা গঠন করার জন্য চেষ্টা করছি, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হবো ইনশাআল্লাহ। জনাব মাহমুদ, আপনি যথার্থই বলেছেন, কারণ এখন পর্যন্ত জাতীয় পার্টিতে যে সকল জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ আছে তাদের নামগুলো যদি আমরা একে একে বলি, অনেক বড় বড় দলে কিন্তু এত সুনামধন্য নেতা নেই। শুধুমাত্র আমরা যদি ঐক্যবদ্ধভাবে পল্লীবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দলের স্বার্থে একযোগে কাজ করি, আমি মনে করি জাতীয় পার্টি সবচাইতে শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করা সম্ভব। জনাব মাহমুদ, আমি জানতে চাই যে আপনি তো নির্বাচন করেছেন জাতীয় সংসদে একাদশে এবং দশমে, নাকি? আমি একাদশে করেছেন। একাদশে আপনি কি শেষে প্রত্যাহার করেছিলেন? আপনি দেখুন যে আসলে তো এবার তো আমাদের ইলেকশন যেভাবে হচ্ছে সবই আমরা জানি। সেক্ষেত্রে যে আমাদের যে সমস্ত ওপেন সিট গুলো ছিল তার মধ্যে আমার সিটও ছিল, যদিও অলমোস্ট শেষের পর্যায়ে এসে আমার মনে হয় যে যখন 299টা আসন ঘোষণা হয়, লাস্ট আসনটি কিন্তু আওয়ামী লীগ কিন্তু আমার সিটটা ঘোষণা করেছিলেন, বিকজ অফ এটা একটা সম্ভাবনাময় সিট ছিল যে জাতীয় পার্টিকে দেওয়া হবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা আমি পাই নাই। পরবর্তী সময় যখন আমাদেরকে ওপেন করে দেওয়া হয় ইলেকশনে, আমরা যখন আমার বিজয়টা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, একদম বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে এইচ টি ইমাম সহ যারা, নানক ভাই সহ, আমাদের জামালপুর জেলার যে মন্ত্রী ছিলেন মির্জা আজম সহ, তারা কিন্তু ইভেন আমার এলাকায় গিয়ে, মির্জা আজমের নেতৃত্বে তারা পুরো জেলা আওয়ামী লীগ আমার এলাকায় গিয়ে অনেক বড় সমাবেশ করে কিন্তু আমাকে নেগোসিয়েশন করতে হয়েছে। তাছাড়া কিন্তু ওই আসনটা কিন্তু জাতীয় পার্টি লাঙ্গলের জন্য বরাদ্দই ছিল, কিন্তু জনগণ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তো যাই হোক, সেটা বলতে পারি যে এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাওয়া একটি আসন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, রাজনৈতিক পট বিবেচনায় হয়তো আপনার ভাগ্যে জোটেনি, কিন্তু এই আসনটি জাতীয় পার্টি পেতে পারত এবং জনগণের একটি সিদ্ধান্ত ছিল আপনাকে ভোট দেবে। জনাব মাহমুদ, ধরে নিলাম যে আপনি তখন নির্বাচিত হয়েছেন, আপনি জামালপুরের এমপি, তো সেই ক্ষেত্রে আপনি আপনার নির্বাচনে এলাকার জন্য কি কি করতেন যা এখন পর্যন্ত বর্তমান সংসদ সদস্য করতে পারেনি, বা এখন পর্যন্ত আপনি মনে করেন আপনার নির্বাচনী এলাকায় এই সমস্যাগুলো এখনো রয়ে গেছে? মিস্টার তিতাস, আসলে আপনি জানেন যে আসলে আমি কিন্তু জনগণের সম্পৃক্ত একজন মানুষ, আর জনগণের সাথে থাকাই আমার হচ্ছে পছন্দ। আপনি জানেন অলমোস্ট প্রতি সপ্তাহে কিন্তু আমি আমার এলাকার সাথে চলে যাই ঢাকা থেকে দৌড়ে, এবং আমি আমাদের এলাকা খুবই গরিব দুঃখী মানুষের একটা সমন্বিত এলাকা, অনেক
অভাবী মানুষ সেখানে, এবং আমাদের প্রায় 13-12টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, প্রায় এর মধ্যে 5-6টা ইউনিয়নে কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অসংখ্য বাড়ি ঘর গৃহহীন মানুষ আমাদের এলাকায় আছে, এবং প্রতি বছরই আমরা দেখেন যে আমরা সবার আগে কিন্তু বন্যা আমরা ক্ষতিগ্রস্ত হই নিম্নাঞ্চলগুলোতে, নিম্নাঞ্চল পুরো এলাকায় ক্ষতিগ্রস্ত হয়। তো সেক্ষেত্রে আসলে আমি আমার জীবনের একটা বড় অংশই কিন্তু আমি জনগণের পাশে আমি কাটানোর চেষ্টা করছি এবং কাটিয়ে যাচ্ছি। এবং আপনি জানেন যে আমার প্রথম যে পদক্ষেপ হতো সে এই বন্যামুক্ত করার জন্য একটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আমি প্রথমে করে দিতাম, যেটা আজ পর্যন্ত এলাকাবাসীর সবচেয়ে প্রাণের দাবি। এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা যদি হয়, এটা আগেও ছিল কিন্তু পরবর্তী নদী ভাঙ্গনের কারণে এই বাঁধটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের প্রতি বছরই বন্যা হলে আমাদেরকে ভাসিয়ে ফেলে। আমাদের এটা কি বলে যে ফসলি জমি, আমাদের গবাদি পশু, আমাদের ইভেন ঘরের ভিতরে যে জমানো ধান চাল থাকে সেগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে যায় বা পানিতে ডুবিয়ে নিয়ে যায়। খুবই একটা অমানবিক যে প্রতি বছর আমার দৃশ্যটা আমার খুবই কষ্টের। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা খুব বেশি আমাদের দেশে, যে আমার এলাকায়, সেটা হলো যে যেহেতু আমাদের এলাকার লোকজন খুব বেশি বাইরে যায় না, বিদেশে নেই, সেক্ষেত্রে কর্মহীন লোকের সংখ্যা অনেক বেশি, তার মধ্যে বিশেষ করে শিক্ষিত বেকার। এই জন্য আমি ইতিমধ্যে আপনারা জানেন যে ওখানে চেষ্টা করেছিলাম যে কিভাবে একটা, যদি সরকারিভাবে জামালপুর একটা ইকোনমিক জোন হচ্ছে, বেসরকারিভাবে ইকোনমিক জোন করে, যেহেতু আমার ব্যক্তিগত সম্পর্ক আছে বিভিন্ন দেশের সাথে, আমি একসময় চায়নাতে প্রায় 10 বছরের মতো ছিলাম, আমার একটা বিশাল কানেক্টিভিটি ওখানে আছে, বিনিয়োগকারীদেরকে নিয়ে এসে আমি ওখানে বিনিয়োগের মাধ্যমে, শিল্প স্থাপন করার মাধ্যমে এই কর্মহীন লোকগুলো, শিক্ষিত বেকার লোকদেরকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতাম। এই দুটো ছিল আমার প্রায়োরিটি লিস্টে যে আমি আমার মানুষের জন্য করতাম। পাশাপাশি আপনার হচ্ছে রাস্তাঘাটের বেহাল অবস্থা, এটা আসলে আমার জানি না মাননীয় সংসদ সদস্য যিনি আছেন উনি এটা কোন দৃষ্টিতে নেন, উনি নাকি কর্মবীর ওনারা বলেন, আমি কোন কাজটা করেন এটা আসলে আমি আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি যে উনি কোন কাজটা করেন। এন্ড কাজটা যদি এমন হয় যে জাতীয়ভাবে যে বরাদ্দগুলো হয় এই বরাদ্দগুলি হচ্ছে ওনার ডিস্ট্রিবিউশন করার কাজ, তাহলে আমি মনে করি না যে পার্লামেন্ট মেম্বার হিসেবে তার এই ধরনের অভিজ্ঞতা বা যোগ্যতা, কারণ ওখানে তো তার জন্য ইউনো আছে, তার প্রশাসন আছে, লোকাল প্রশাসন আছে, দে আর এনাফ টু ডু দিস কাইন্ড অফ জব। সরকারের কাজটা কি? তারাই যদি সব করে তাহলে স্থানীয় সরকারের কাজটা কি? এক্স্যাক্টলি ওই সব মিটিংগুলো এমপি যদি চেয়ার কাবিকা বিতরণ করে, একজন এমপি যদি রিলিফের চাল বিতরণ করে, তাহলে স্থানীয় সরকারের যারা উপজেলা চেয়ারম্যান আছেন, যারা মেয়র আছেন, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, যারা মেম্বার কাউন্সিলর আছেন, তারা কি করবেন? এই প্রশ্নটা আসলে আমারও একই কথা। আমি আসলে হয়েছে কি, আমার একটা ব্যক্তিগত ক্যারেক্টারিস্টিক্স যে বিষয়টা, সেটা হচ্ছে আমি কখনো কারো বিপক্ষে কথা বলা পছন্দ করি না, বলিও না। এটা আমি মনে করি আমার ইসলামপুরবাসী জনগণ প্রতিদিনই দেখছেন এবং তারাই বিচার করবেন যে আসলে তাদের নেতৃত্বটা কেমন হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যে গতবার তারা নির্বাচন করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে হয়তো সেটা সেই মঞ্জিলে মকসুদ পর্যন্ত আমরা যেতে পারি নাই। ইনশাআল্লাহ আজকের দিনও যদি নির্বাচন হয়, তারা হয়তো দলমত নির্বিশেষে পুরো ইসলামপুরবাসী আজকে একজোট আগামী দিনে নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে তাদের ইসলামপুরের ভাগ্য পরিবর্তন করার জন্য। জনাব মাহমুদ, আমরা ধরে নিলাম আগামী নির্বাচনে দল আপনাকে মনোনয়ন দিল, আপনার নির্বাচনে আসন কোনটা কোনটা, কয়টি উপজেলা? আমার শুধুমাত্র একটি উপজেলা, এটাকে আমরা বলি জামালপুরের 2 নম্বর আসন, জামালপুর 2, ইসলামপুর উপজেলা। হ্যাঁ, জামালপুর 2 ইসলামপুর উপজেলা। জামালপুর 2 আপনাকে মনোনয়ন, হ্যাঁ বলুন। ওই একটি মাত্র উপজেলা আর একটি পৌরসভা আছে আমাদের, এই 13টি মানে 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে আমার একটা উপজেলা, এইটি হচ্ছে একটা আসন। জনাব মাহমুদকে আগামীবারে জাতীয় পার্টি মনোনয়ন দিল, সেই ক্ষেত্রে জনাব মাহমুদের অঙ্গীকার কি? আমি তো ইতিমধ্যে বললাম যে আসলে কি কি আমার প্ল্যান ছিল, সেটা আপনাকে জানলাম। হ্যাঁ, এই কথাগুলো ছিল এবং আসলে এই কাজগুলোই আমি করব। আমি আসলে একটু ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করব, যেগুলোর মাধ্যমে এই আপামর জনসাধারণ প্রত্যেকের উপকার হবে, বন্যা ক্ষতিগ্রস্ত হবে না, নদী ভাঙ্গন থাকবে না, বেকার সমস্যা ক্রমান্বয়ে একবারে সমস্যার সমাধান করা সম্ভব না, সমাধান হবে, শিল্প কারখানা স্থাপন হবে, বিদেশি বিনিয়োগ আনা হবে সেখানে, এবং বিশেষ করে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ঘটবে, আমাদের রাস্তা প্রশস্তকরণ সহ স্কুলের মান উন্নয়ন ঘটবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমৃদ্ধি ঘটবে। সেক্ষেত্রে আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেনিং এর দরকার এবং অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিগুলো সেগুলো আমরা ডেভেলপ করবো। স্বাস্থ্য খাতের একটা ব্যাপক পরিবর্তন আমরা নিয়ে আসবো। আমাদের চরাঞ্চল আছে, চরাঞ্চলগুলোতে আমরা সেখানে গ্রামের মানুষের দোরগোড়ায়
স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। এগুলো হচ্ছে আমার কমিটমেন্ট, যেগুলো সম্পূর্ণ মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকার কথা বলেছেন। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে সিদ্ধান্তগুলো আসা প্রয়োজন, ঠিক সেই সিদ্ধান্তগুলো আপনার চেতনা থেকে বেরিয়ে আসছে। শুধুমাত্র দরকার সুযোগ এবং সময় আর একটি চেয়ার, যে চেয়ার থেকে মানুষের পক্ষে আপনি কথা বলতে পারবেন। আজকেও আপনি পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরের সাথে সাক্ষাৎ করেছেন। সংক্ষিপ্তভাবে বললেন কি আলোচনা ছিল আপনাদের? আসলে আমি তো চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার প্রায় সাক্ষাৎ হয়। আমরা বিভিন্ন বিষয় নিয়ে, রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা সবসময় কথা বলি। আপনি জানেন যে উনি, আমরা চেষ্টা করছিলাম যে মাননীয় চেয়ারম্যান সাহেব চেষ্টা করছিলেন যে ওনার নির্বাচনী এলাকায় লালমনিরহাটে একটা ইকোনমিক জোন, সদর একটা ইকোনমিক জোন করার জন্য, অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার জন্য। উনি ওই সেম একই বিষয়টা, বেকার সমস্যার সমাধান করার জন্য, যেহেতু আপনি জানেন যে লালমনিরহাট এবং কুড়িগ্রাম আপনার ওখানে বেকারত্ব অনেক বেশি এবং বিশেষ করে মানুষের শিক্ষার হারও খুব বেশি সেখানে নয়, মানুষের কর্মসংস্থানটা খুব বেশি প্রয়োজন। উনি খুব চেষ্টা করছেন, ওটা নিয়ে আমরা আজকে আলাপ করেছি যে ওটা কিভাবে উনি ইতিমধ্যে এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করছেন। বিশেষ করে আমাদের যে বেজা বাংলাদেশ ইকোনমিক অথরিটি চেয়ারম্যানের সাথে কথা বলেছেন আমার সামনেই, আমরা এটা নিয়ে প্রক্রিয়া করেছি। পাশাপাশি অন্যান্য আমাদের যে সমস্ত রাজনৈতিক বিষয়গুলো, জামালপুরের রাজনীতি, সবকিছু মিলে আমরা আলোচনা করেছি, জাতীয় রাজনীতি নিয়ে আমরা কথা বলেছি। জনাব মাহমুদ, আমাদের সময় শেষ। আপনি শেষ আর 2 মিনিট সময় পাবেন। এই 2 মিনিটে আপনার সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতা কর্মীদের জন্য কি পরামর্শ রয়েছে বা কি আহ্বান রয়েছে, পাশাপাশি আপনার নির্বাচনী এলাকা এবং আপনার জেলা জামালপুরের জন্য আপনার কি শুভকামনার বাণী রয়েছে, শেষ করে আপনি বিদায় নেবেন। আমি আমার প্রথম কথা হচ্ছে যে জাতীয় পার্টি যারা করেন, আমি বিশ্বাস করি যে আমরা পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদের সাথে আদর্শকে লালন করি। তার আদর্শের মধ্যে সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল সেটা হচ্ছে যে উনি শুধুমাত্র মানুষের ছিলেন। আমি মনে করি যে জাতীয় পার্টি সারা বাংলাদেশের সকল নেতাকর্মী মানুষের জন্য হয়ে যাবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে উনি অত্যন্ত মানুষকে ভালোবাসতে শিখেছেন। আমি মনে করি প্রত্যেকটা জাতীয় পার্টির প্রত্যেকটা নেতাকর্মী মানুষকে ভালোবাসতে শিখবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আমি খুব আশান্বিত হয়ে বলতে চাই আমি সারা নেতাদেরকে যে আপনার 30 বছর ক্ষমতার বাইরে, সময় খুব সন্নিকটে, জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে, আপনার মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন। এই জন্য শুধুমাত্র সময়ের ব্যাপার। এই জন্য ধৈর্য ধরেছেন, আরো ধৈর্য ধরেন এবং আপনারা অ্যাক্টিভ হন। যারা যে অবস্থাতে আছেন এখন সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনাদের সর্বোচ্চ ত্যাগটুকু এখন যদি স্বীকার করতে পারেন, জি এম কাদেরের নেতৃত্বে এই বাংলাদেশে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনেক ধন্যবাদ। আর একেবারে আমার শেষ প্রশ্ন, এই যে সম্ভাবনার জাতীয় পার্টি, এই অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পার্টির একেবারে তৃণমূলের নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষা এবং স্যারের সাথে স্মৃতি, জাতীয় পার্টিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই চিন্তা নিয়ে এই আয়োজনটি আপনার কাছে কেমন লেগেছে? অত্যন্ত চমৎকার। আসলে আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করছেন, এটা যদি আসলে আরো ফলোয়ার এবং যদি এখানে বাড়ানো যেত এবং পুরো জাতীয় পার্টিকে যদি এখানে ইনভলভ করা যেত, আমাদের কর্মীরা উদ্বুদ্ধ হতো এই ধরনের আলোচনার মাধ্যমে। বিশেষ করে এই বিষয়গুলো সম্ভাবনাময় আপনি জাতীয় পার্টি যেভাবে দাঁড় করেছেন, আমার বিশ্বাস যে আপনারাও একদিন পুরো জাতীয় পার্টির কাছে পরিচিত হবেন এবং সকলের মাঝে নেতাকর্মীদের মেসেজগুলো পৌঁছিয়ে দিবেন এবং নেতাকর্মী উজ্জীবিত হবে এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার জন্য এই সম্ভাবনাময় জাতীয় পার্টি এই প্ল্যাটফর্ম একদিন একদম অক্ষর অক্ষরে প্রত্যেক নেতাকর্মীর হৃদয়ে লেখা থাকবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ জনাব মাহমুদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা শুনলাম স্যারের সাথে আপনার স্মৃতি এবং আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব জি এম কাদেরের সাথে আপনার যে সাক্ষাৎ এবং তার যে লালমনিরহাট সম্পর্কে এবং গোটা বাংলাদেশের জাতীয় পার্টি নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ জানলাম এবং জামালপুরের মানুষের হৃদয়ের কথাগুলো আপনার হৃদয়ে লালন করে যেভাবে উপস্থাপন করলেন, আমরা আসলেই শিহরিত হয়েছি, আন্দোলিত হয়েছি, আনন্দিত হয়েছি। একজন নেতা যতক্ষণে না তার কর্মীদের, তার এলাকার মানুষের হৃদয়ের কথা না বুঝবে ততক্ষণ পর্যন্ত তাকে নেতা বলা যায় না। কিন্তু আপনি জামালপুরের মানুষের, প্রতিটি মানুষের হৃদয়ের কথাগুলো বলেছেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক এবং আপনার মাধ্যমে, আপনার হাত ধরে জামালপুরের নির্যাতিত, নিপীড়িত, শোষিত মানুষের ভাগ্যের পরিবর্তন হোক এবং উন্নয়ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের অনুষ্ঠানে
সময় দেবার জন্য আবারও আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আমি তিতাস মুস্তফা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।